হ্যালো ভিউয়ার্স, এই চ্যানেলের পক্ষ থেকে তোমরা সবাইকে ওয়েলকাম। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো। তো যারা যারা ভয়েস চেঞ্জ শিখতে ইচ্ছুক, যারা ভয়েস চেঞ্জ করতে পারো না কিংবা অল্প অল্প পারো, তাদেরকে আমি বলবো তোমরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। তোমরা যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। ভয়েস চেঞ্জ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা হবে। পরীক্ষায় আসা যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা খুব সহজেই সমাধান করবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর কথাটার বাংলা অর্থ বাচ্য চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে কি হলো? বাচ্য পরিবর্তন। এই বাচ্যটাকে যদি আরো সহজ ভাষায় বলি তাহলে কি হবে? কণ্ঠস্বর। কণ্ঠস্বর পরিবর্তন। এবার কণ্ঠস্বর। কণ্ঠস্বর বলতে আমরা কি বুঝি? কণ্ঠস্বর বলতে বুঝি আমার কিংবা তোমার কিংবা আরো আদার্সের গলার স্বর। এই যে গলা দিয়ে যে স্বরটা বেরাচ্ছে সেই স্বরটাই হলো কণ্ঠস্বর। তো এই কণ্ঠস্বরটা কে দেয়? কোনো একজন সাবজেক্ট দিয়ে দিবে। এই কণ্ঠস্বরটা কে দিবে? কোনো একজন সাবজেক্ট দিবে। তো কখন দিবে কণ্ঠস্বরটা? কখন দিবে? কোনো সাবজেক্ট যখন কোনো কাজ করবে, কাজ করে যখন কাউকে বলবে, তো এই বলাটাই হলো, সে কোন রূপে বলবে সেই বলাটাই হলো ভয়েস বা কণ্ঠস্বর। এবার বলার রূপটা যদি পরিবর্তন ঘটায় কিংবা বলার বাচন ভঙ্গি কিংবা কাউকে প্রকাশ করার যদি যে রূপ, যে ভঙ্গিমা, সেটাকে যদি পরিবর্তন করে তাহলে হয়ে যাবে ভয়েস চেঞ্জ। যেমনটা দেখো, যেমন আমি বলি যে আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। এই যে কথাটা, এই কথাটা যে আমি বললাম, এই বলাটাই হলো ভয়েস। এবার যদি এই কথাটাকে আমি যদি পরিবর্তন করি তখনই হবে ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তাহলে এই কথাটাকে যদি আমি পরিবর্তন করি তাহলে কি হবে? তোমাদের ভয়েস চেঞ্জ শেখানো হচ্ছে আমার দ্বারা। এই যে কথাটা বললাম দ্বিতীয় লাইনে, এই কথাটা কি বলতো? এই কথাটার উল্টো কথা বললাম। অর্থটা কিন্তু একই, কিন্তু কথাটাকে আমি উল্টে বললাম। এই জন্য এই যে উল্টে বললাম, এই জন্য এটা হবে ভয়েস, এটাকে বলা হয় ভয়েস চেঞ্জ। অর্থাৎ তাহলে এই যে স্বর, এই যে আমি বললাম, এই স্বরটাকে কি করছি আমরা? এই স্বরে বলছি, কিন্তু অর্থ কিন্তু একই। এই জন্যেই ভয়েস চেঞ্জ হচ্ছে, মানে গলার স্বর পাল্টাচ্ছি। তাহলে আমরা এবার জানবো এইভাবে গলার স্বর আমরা কত রকম ভাবে পাল্টাতে পারি, অর্থাৎ ভয়েস চেঞ্জ কত রকম হয় বা ভয়েস চেঞ্জ আমরা কত রকম ভাবে প্রকাশ করি। ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ আমরা 3 রকম ভাবে প্রকাশ করি, মূলত 3 রকম ভাবে। ঠিক আছে? কি কি দেখো, কি বললাম? ভয়েস চেঞ্জ আমরা যে মুখ গলার স্বর পাল্টাচ্ছি, এই স্বর পাল্টানোটা আমরা 3 রকম ভাবে পাল্টাতে পারছি। প্রথমটা হলো অ্যাক্টিভ ভাবে পাল্টাতে পারছি। দ্বিতীয়টা হলো প্যাসিভ আকারে পাল্টাতে পারছি ভয়েস চেঞ্জ। তৃতীয়টা হলো কোয়াসি প্যাসিভ। তাহলে ভয়েস চেঞ্জ মূলত 3 রকম ভাবে আমরা পাল্টাতে পারছি, অর্থাৎ ভয়েস চেঞ্জ 3 রকমের।
ভয়েস চেঞ্জ হলো 3 রকমের, একটা অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। এবার আমরা এগুলার বাংলা মানে জানবো। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হলো সক্রিয়, প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়, কোয়াসি প্যাসিভ মানে হলো আংশিক, আংশিক নিষ্ক্রিয়। এই যে কোয়াসি শব্দের অর্থ হলো আংশিক, তাহলে আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়, তাহলে আংশিক নিষ্ক্রিয়, বোঝা গেল। এবার আমরা অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ মানে সক্রিয় জিনিসটা কিভাবে একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝো। যেমন রোহান বই পড়ে। আমি একটা তোমাদের জন্য সহজ উদাহরণ বেছে নিলাম, তার কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি সহজ উদাহরণ নিই না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার তোমরা যখন বুঝে নেবে ব্যাপারটা, তখন তোমরা কঠিন কঠিন উদাহরণ ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তো তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে চুজ করলাম, রোহান বই পড়ে। এখানে দেখো এটা অ্যাক্টিভ, এটা আমি এই লাইনটাকে আমি অ্যাক্টিভ ভয়েস আছে এটা বলছি। তার কারণ কি? দেখো কারণটা হলো এখানে যে রোহান যে সাবজেক্ট, এই সাবজেক্ট যে কাজটা করছে, যে পড়া কাজটা পড়ছে, এটা সরাসরি করছে, এই জন্য এটা হলো অ্যাক্টিভ। ঠিক আছে, রোহান এখানে কাজটা সরাসরি করছে, অর্থাৎ সাবজেক্ট এখানে সাবজেক্টের জায়গায় ওই অ্যাক্টিভেট আছে, ঠিক নিজের জায়গায় অ্যাক্টিভেট আছে, তার জন্য এটা হবে অ্যাক্টিভ ভয়েস। এবার এই বাক্যটাকে আমি প্যাসিভ করব, দেখো তাহলে বুঝতে পারবে। বই পড়া হয় রোহানের দ্বারা। এই দেখো একই বাক্য, এই বাক্যটাকে আমি কিভাবে বলছি মুখে, বই পড়া হয় রোহানের দ্বারা। এখানে কি হলো? এখানে সাবজেক্টটা কি হলো? সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেল, অর্থাৎ শেষে চলে গেল। সাবজেক্ট যেখানে আগে ছিল, এই বাক্যের সাবজেক্ট আগে ছিল বলে এটা হয়েছিল অ্যাক্টিভ, কিন্তু এখানে সাবজেক্ট কি হলো? সাবজেক্ট এখানে বই হয়ে গেল। এই সাবজেক্টের জায়গায় এখানে বইটা সাবজেক্ট হলো, আর এখানে চলে গেল শেষে চলে গেল সাবজেক্টটা। ঠিক আছে, অর্থাৎ এই যে অবজেক্ট যেটা ছিল এখানে, এই বইটা অবজেক্ট, এই অবজেক্টটা কি হলো? সাবজেক্টের জায়গায় আসলো, আর এই যে সাবজেক্ট সেটা চলে গেল কি? অবজেক্টের জায়গায়, অর্থাৎ শেষে। এই জন্য এই বাক্যটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, এবার এই বাক্যটা কোয়াসি প্যাসিভ ভয়েস কিন্তু হবে না। তোমরাকে আবার বলি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বেশি ব্যবহার করি, কোয়াসি প্যাসিভ ভয়েস বেশি ব্যবহার করি না। ঠিক আছে, তো আমরা কোয়াসি প্যাসিভটা পরে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে এটা একটা উদাহরণ হলো, আরও একটা উদাহরণ দেখাই। আমি দেখো আমি ফুটবল খেলি। এই দেখো, এই যে আমি সাবজেক্ট, সেটা সাবজেক্টের জায়গাতেই আছে। ঠিক আছে, এই জন্য এটা হবে অ্যাক্টিভ ভয়েস আছে। এবার এটাকে আমি প্যাসিভ করবো, তখন কি হবে? ফুটবল খেলা হয় আমার দ্বারা। তাহলে দেখো, আগে সাবজেক্ট আছে, আমরা টেন্স শিখতে গিয়ে শিখেছি যে কোনো বাক্যে আগে সাবজেক্ট আগে আসবে, কিন্তু এখানে সাবজেক্ট কি এটা কি ফুটবল, সাবজেক্টটা কি ফুটবল, এটা ছিল অবজেক্ট। ঠিক আছে, এটা অবজেক্ট ছিল, কিন্তু যখন প্যাসিভ করছি তখন
ফুটবলটা হচ্ছে সাবজেক্টের জায়গায় চলে আসছে, মানে প্রথমেই চলে আসছে। আর সাবজেক্টটা কি করছে, সাবজেক্টটা শেষে চলে যায়। আমি এই যে আমি সাবজেক্ট, এই যে আমি সাবজেক্ট, এই আমিটা কি হচ্ছে প্যাসিভে গিয়ে শেষে চলে যাচ্ছে, অর্থাৎ অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে। এই জন্য এটা হবে প্যাসিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আমি অনেক উদাহরণ বলতে পারি। যেমন হলো, আমি একটি চিঠি লিখছি, আমি ক্রিকেট খেলছি, আমি গাড়ি চালাচ্ছি, এরকম অনেক উদাহরণ হতে পারে। তো এই কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা এটা এই অ্যাক্টিভ ভয়েসের বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, বলি ভয়েস চেঞ্জ শেখার মেন অস্ত্র হলো টেন্স। অর্থাৎ তুমি যদি টেন্স না শেখো না, তাহলে ভয়েস চেঞ্জ তুমি শিখতে পারবেই না। অর্থাৎ ভয়েস চেঞ্জের যে কনসেপ্ট, ভয়েস চেঞ্জের যে ধারণা, সেটা পরিষ্কার হবে না। তো আমি তোমাদের সাজেস্ট করব, ভয়েস চেঞ্জ শেখার আগে তোমাদের টেন্সটা শিখে নিতে হবে। এবার তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে লিঙ্কে গিয়ে টেন্সটা শিখে নাও, তারপর ভয়েস চেঞ্জ শেখো। আর যারা টেন্স শিখে নিয়েছো তারা এই ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধার জন্য আমি আগেই ভয়েস চেঞ্জ লিখে আমি ছক করে নিয়েছি। এটা ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এবার আমরা কি করব, প্রথমে ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব। কেননা ভয়েস চেঞ্জ টেন্স অনুসারে হয়, অর্থাৎ যে টেন্স যে 4 রকমের আছে, সেই টেন্স 4 রকম টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো প্রথমটা হলো ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। 1 নম্বর দিলাম, 1 নম্বর। এবার ইনডেফিনিট টেন্সের নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এগুলো কিন্তু আমরা আগে টেন্সে শিখেছি। তাহলে আমি একটা উদাহরণ নিয়ে নিই। যেমন হলো, আমি করি, আমি সহজ উদাহরণ নিলাম, আমি একটি কবিতা লিখি। এই উদাহরণটা নিলাম, আমি একটি কবিতা লিখি। এবার এটাকে, এই বাক্যটাকে আমরা ইংলিশে করব। এই ইংলিশে করার রুলসটা আমরা আগে জেনেছি, তবুও এখন আমি একটু বলছি। তাহলে রুলসটা কি, আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হলো ইংলিশ টেন্স, ইংলিশে বাক্য গঠনের রুলস। তাহলে সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্ট কোনটা, আমি সাবজেক্ট। আমি এর ইংরেজি হলো আই, এটা আমরা আগে শিখেছি, আই। তারপরে ভার্ব কি, লিখা। তাহলে কি হবে, লিখা ইংরেজি কি জানি, রাইট। তাহলে আই রাইট একটি কবিতা। তাহলে একটি ইংরেজি কি, এ। তাহলে একটি ইংরেজি হলো এ। কবিতা ইংরেজি আমরা কি জানি, পোয়েম। এই আই রাইট এ পোয়েম, মানে আমি একটি কবিতা লিখি। এটা হলো অ্যাক্টিভে। প্যাসিভে কি হবে, দেখো প্যাসিভে কি হবে, আমি মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এদিকটা অ্যাক্টিভ, এদিকটা প্যাসিভ। একই রকমভাবে আমি এখানে ঠিক যেমন লিখেছি তেমনই এখানেও লিখছি এক। তোমাদের বোঝার সুবিধার জন্য প্র্যাকটিস করার সময় এভাবে লিখতে হবে না, তোমরা যখন বুঝতে পেরে যাবে তখন অন্যরকমভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্যাসিভ করলে কী হবে, প্যাসিভে আগে এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা আগে আসবে। ঠিক আছে, তাহলে আগে আমি অবজেক্ট লিখলাম, তারপরে কি লিখব, তারপরে
বিভার্ব আসবে, বিভার্ব। বিভার্বগুলো আমরা আগে জেনেছি, একটা এম আছে, একটা ইজ, আর হলো আর, এই তিনটা হলো বিভার্ব, যে কোনো একটা আসবে। তারপরে ভার্ব, ভার্ব 3, ঠিক আছে। তারপরে কি আসবে, তারপর আসবে বাই, তারপরে শেষে আসবে সাবজেক্ট। কেন আমরা আগে দেখলাম যে প্যাসিভের সাবজেক্টটা শেষে আসবে। তাহলে এবার এই বাক্যটাকে, এই লাইনটা হয়ে গেল, এই লাইনটা, এই যে 1 নম্বর এই লাইন, এই লাইনটার প্যাসিভ এই রকম। এবার এই লাইনটাকে আমি প্যাসিভ করব। প্যাসিভ করলে কি হবে, একটি কবিতা, একটি কবিতা লেখা হয়। এই যে আমি আসি, তাহলে প্যাসিভে কি হবে, আমার, আমার দ্বারা, এই হয়ে গেল। এই বাংলা বাক্যটার প্যাসিভ করা হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে ইংলিশ বাক্যটা করেছি, এই বাক্যটা আমরা প্যাসিভ করব। তো প্যাসিভ কিভাবে করব, তো আগে কি আসবে, অবজেক্ট। তাহলে এই বাক্যটায় অবজেক্ট কোনটা, এ পোয়েম, এ পোয়েমটা হবে অবজেক্ট। তাহলে আমি লিখে দেবো এ পোয়েম। তারপরে কি আসবে, তারপরে বিভার্ব আসবে, অর্থাৎ অ্যামিজার আসবে। কোনটা আসবে, ইজ আসবে। ইজ কেন আসলো, ইজ সাবজেক্ট, সাবজেক্টকে দেখে আসবে। এই সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার পাশে ইজ বসে, এটা আমরা টেন্সে শিখেছি। তাহলে এ পোয়েম, এটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন। একটি কবিতা, এটা এক বচন, এই জন্য এটার পাশে ইজ বসলো, ঠিক আছে। তারপরে ভার্ব বসবে, ভার্ব 3। ভার্ব 3 মানে কি, এই যে রাইট, রাইটটা হচ্ছে ভার্ব, এই রাইটের 3 এর ফর্মটা কি, বা 3rd ফর্মটা কি, রাইট, রোট, রিটেন। তাহলে রিটেন হবে WRITEN, রিটেন। তারপরে কি, বাই বসবে, বাই, বাই বসালাম। তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা কি, আমার দ্বারা, মানে মি, ঠিক আছে। তাহলে এখানে, এখানে ছিল আই, এখানে অ্যাক্টিভে ছিল আই, তো প্যাসিভে হয়ে গেল মি, ঠিক আছে, হয়ে গেল। এই বাক্যটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়ে গেল। এবার আমি আরো একটা উদাহরণ নেব, 2 নাম্বার দিলাম আমি, আরো একটা উদাহরণ। এই কথাটা আমি আর এখানে, এই যে এই লাইনটা আমি আর লিখছি না, ডবল করে রিপিট করছি না, আমি একটা বাংলা বাক্য নেব। এখানে আমি দিয়ে শুরু করছি, মানে 1st পারসন আমিটা। তারপর আমরা এবার কি করবো, এখানে একটা 2nd পারসন নেব। 2nd পারসন মানে কি, আমরা আগে শিখেছি তুমি, তুমি একটি কবিতা লিখো। সাধারণভাবে বলছে তুমি একটি কবিতা লিখো। এই বাক্যটাকে ইংলিশ করলে কি হবে, আগে সাবজেক্ট আসবে, এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি আমরা জানি ইউ, ইউ মানে তুমি। লিখো ইংরেজি আমরা শিখেছি রাইট, WRITE, রাইট। একটি কবিতা মানে এ পোয়েম, এই হয়ে গেল, এটা অ্যাক্টিভ গ্রুপ হয়ে গেল। এবার প্যাসিভে করব, 2 নাম্বার দিলাম এখানে। এই বাক্যটাকে আমি প্যাসিভ করব, একই রকম নিয়ম, একটি কবিতা লেখা হয় তোমার
দ্বারা। এই এই লাইনটাকে আমি ইংলিশ করব, অর্থাৎ এই বাক্যটাকে আমি এবার এই বাক্যটাকে প্যাসিভ করব। এই বাক্যটাকে যদি প্যাসিভ করি তো কি করব, আগে অবজেক্ট আসবে, এ পোয়েমটা হবে অবজেক্ট। তাহলে আমি লিখে দিই এ পোয়েম, তারপরে কি আসবে, অবজেক্ট হলো, বিভার্ব আসবে, কোনটা আসবে, ইজ আসবে। ইজ কেন আসবে এর আগে আমি বোঝালাম। তারপরে রিটেন, একই রকম ভাবে রিটেন বাই মি। সরি, এখানে মি হবে না, এখানে হবে ইউ। ইউ কেন, এখানে ইউ আছে, এই যে এখানে ইউ আছে। আর তোমাদের এই জায়গাটায় লাইটের রিফ্লেকশন হয়েছে, লাইটের ছাটা পড়েছে। এখানে আমি তোমাকে উচ্চারণটা বারবার বলছি, রিটেন, এই জায়গাটা হবে রিটেন বাই। এটা কিন্তু মুখে আমি বারবার উচ্চারণ করলাম, রিটেন বাই, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে কি হলো, এখানে এর আগের ক্ষেত্রে কি হলো, এর আগের ক্ষেত্রে আইটা কিন্তু মি হয়েছিল। এবার এখানে ইউটা কোনো পরিবর্তন ঘটলো না, ইউটা ইউ থেকে গেল, ঠিক আছে। আয়ের ক্ষেত্রে হয়েছিল গিয়ে মি, ইউর ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হলো না, হলো ইউ, ঠিক আছে, একই থাকলো। এবার আমরা 3 নাম্বার উদাহরণ নেব। তাহলে এটা ফার্স্ট পার্সন হলো, এটা সেকেন্ড পার্সন হলো। এবার আমরা থার্ড পার্সনের একটা উদাহরণ নিব। যেমন একই উদাহরণ, সে একটি কবিতা লেখে। এই তাহলে আর আমি রিপিট করলাম না, হি রাইট, রাইট, তারপরে এস যোগ হয়ে গেল, দিয়ে হলো কি, হলো রাইটস এ পোয়েম। এখানে এস যোগ হলো, তার কারণ কি, তার কারণ টেন্স আমি শিখেছি, এখানেও বলছি, যেহেতু এ থার্ড পার্সন, এই হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পাশে, ভার্বের শেষে এস যোগ হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এই বাক্যটাকে প্যাসিভ করব। একই রকমভাবে আমি 3 নাম্বার দিলাম এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য। এবারে এই বাক্যটাকে আমি প্যাসিভ করছি, একটি কবিতা লেখা হয়। সি আছে, সি আছে, তাহলে কি হবে, তার দ্বারা। এই এবার এই বাক্যটাকে আমি কি করব, প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করার নিয়ম আমরা জেনে নিলাম। আগে অবজেক্ট আসবে এ পোয়েম, তাহলে এখানে লিখে দিই এ পোয়েম। তারপরে কি আসবে, বিভার্ব আসবে, 3টা বিভার্ব এখানে, এম ইজ আর, তার মধ্যে যে কোনো একটা আসবে, ইজ আসবে। তারপরে রিটেন আসবে, একই রকম, একদম একই রকম, রিটেন বাই, বাই। এবার কি বসবে, এখানে হি আছে, এখানে সাবজেক্টে হি আছে, তাহলে কি বসবে, হি এর পরিবর্তে হয়ে যাবে হিম, ঠিক আছে। তারপরে 4 নাম্বার উদাহরণ নিলাম, তারা, তারা দিয়ে লিখলাম, তারা একটি কবিতা লেখে। তারা একটি কবিতা লেখে, সবাই মিলে প্ল্যান খাটিয়ে লিখলো একটা কবিতা। এর ইংলিশটা কি হবে, দে, দে রাইট। দেখো এখানে রাইটের পাশে কিন্তু এস অথবা ইএস যোগ হলো না, তার কারণ এটা বহুবচন, থার্ড পার্সন,
প্লুরাল নাম্বার, বহুবচন। এটার ক্ষেত্রে তোমরা এখানে এই এস ভার্বের সাথে ইএস কখন বা ইয়েস কিংবা ইয়েস যোগ হওয়ার ব্যাপারটা এখানে বুঝে যাবে। এই জায়গাটায় এখানে এস যোগ হলো আর এখানে এস যোগ হলো না, থার্ড পার্সন হওয়ার সত্ত্বেও। এ লেটার, দেখো এখানে ভার্বের সাথে এস যোগ হলো, তার কারণ কি, এটা এক বচন ছিল। থার্ড পার্সন, যদিও এটা থার্ড পার্সন কিন্তু এটা এক বচন ছিল, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হয়েছে। এখানে এটা থার্ড পার্সন কিন্তু এটা থার্ড পার্সন এক বচন না, এটা বহু বচন, এই জন্য ভার্বটাই এস অথবা ইয়েস যোগ হলো না, রাইটই থাকলো। এবার আমি এ বাক্যটাকে প্যাসিভ করব, একই রকম, কোনো নাই। একটি কবিতা লেখা হয় সাবজেক্ট তারা, তাহলে এখানে কি হবে, তাদের দ্বারা, তাদের দ্বারা। এই এবার এটাকে আমি প্যাসিভ করব, তাহলে একটি কবিতা, এই যে এ পোয়েম, একই রকম ভাবে এ পোয়েম, তারপরে কি আসবে, একই রকম ভাবে ইজ আসলো, এটা সিঙ্গুলার নাম্বার আছে তাই। রিটেন বাই দেম। এখানে লক্ষ্য করো, এখানে ছিল দে, অ্যাক্টিভে ছিল দে, প্যাসিভ যখন লিখলাম বাই দিয়ে হয়ে গেল দেম। তাহলে যদি ওভারঅল চেক করা হয় তাহলে এখানে আই ছিল তো প্যাসিভে গিয়ে হয়ে গেল মি, এখানে ইউ ছিল তো প্যাসিভে গিয়ে এখানে ইউ থাকলো, কোনো পরিবর্তন ঘটেনি। এখানে ছিল হি তো এখানে হয়ে গেল হিম, এখানে ছিল দে তো হয়ে গেল দেম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এরকম পরিবর্তন হলো, ঠিক আছে। তো এগুলোর আমি একটা তোমাদের ছক দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ছকের মাধ্যমে তোমাদের আমি শিখালাম এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শিখালাম, ঠিক আছে। এবার আমি আর একটা তোমাদের ছক দেখিয়ে দিই। এখানে আমি লিখে দিলাম এটা অ্যাক্টিভ, এটা গিয়ে হলো প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভে যদি আই থাকে তাহলে যখন আমরা প্যাসিভ করব তখন কি যাবে, আইটা হয়ে যাবে গিয়ে মি, ঠিক আছে। এবার অ্যাক্টিভে যদি উই থাকে আমরা, তাহলে প্যাসিভে হয়ে যাবে আস, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন হলো, তারপরে এবার হবে সেকেন্ড পার্সন। অ্যাক্টিভে যদি ইউ থাকে তাহলে হয়ে যাবে প্যাসিভে ইউ থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এবার সেকেন্ড পার্সন হলো, এবার থার্ড পার্সন। অ্যাক্টিভে যদি হি থাকে এখানে হয়ে যাবে প্যাসিভে হয়ে যাবে হিম। এবার অ্যাক্টিভে যদি সি থাকে, সি মানে মেয়েদের ক্ষেত্রে, তাহলে কি হবে, এটা হার। এবার অ্যাক্টিভে যদি দে থাকে তাহলে প্যাসিভে হবে কি দেম। এবার অ্যাক্টিভে যদি ইট থাকে, ইট যদি থাকে তাহলে প্যাসিভে ইটই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। অ্যাক্টিভে যদি কোনো নাম, যেমন রোহান, যদি কোনো নাম থাকে তাহলে প্যাসিভে গিয়ে ওই নামটাই বসবে, অর্থাৎ রোহান বসবে, অর্থাৎ নামের কোনো পরিবর্তন হবে না। যে কোনো নাম, রোহান যত রকমের নাম হয় যদি থাকে অ্যাক্টিভে তাহলে প্যাসিভে ওটাই বসবে, শুধু এগুলোর পরিবর্তন হবে, ঠিক আছে। এটাই হলো ছক। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে।